আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন নন লাইফ বিমা বাংলাদেশের আমদানি রপ্তানি এবং ব্যাংকের বিনিয়োগকে সুরক্ষা দিয়ে আর্থিক খাতে একটা সমৃদ্ধি আনয়ন করেছে। বাংলাদেশে 44টা কোম্পানি নন লাইফের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। প্রথম জেনারেশনের 2-1টি কোম্পানি ভালো করলেও দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের কোম্পানিগুলো খুব ভালো একটা করতে পারছে না। তার পাশাপাশি 2001 থেকে বাংলাদেশে ইসলামী বিমা প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে নন লাইফ বিমা কোম্পানিগুলো। এরই প্রেক্ষাপটে ইসলামী বিমা এবং নন লাইফ প্রচলিত বিমাকে নিয়ে মানুষের মধ্যে আবেগ, উৎকণ্ঠা, প্রশ্নের অন্ত নেই। এরই প্রেক্ষাপটে এশিয়ান টিভির সহযোগিতায় ইসলামী বিমাকে নিয়ে, ইসলামী বিমা এবং ইসলামী সাধারণ বিমাকে নিয়ে একটা টকশোর আয়োজন করেছে। এই টকশো আয়োজনে যারা সহযোগিতা করেছেন তারা হচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আজকের অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত আছেন সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোকাররম দস্তগীর। উপস্থাপনায় রয়েছে আমি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছে ফোকাস মিডিয়া এজেন্সি। আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি অতিথিবৃন্দের কাছে কয়েকটি বিষয় জানতে চাইব। আশা করি ওনাদের উত্তর এবং আমাদের প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ্য হবে, দর্শকরা উপভোগ করবেন। আমার প্রথম প্রশ্ন জনাব মোকাররম দস্তগীর সাহেবের কাছে। সাধারণ বীমা কোম্পানিতে শরিয়া পরিপালন লাইফের তুলনায় সহজ বলে অনেকে ধারণা করেন, আপনার মতামত কি? আপনি ঠিকই বলেছেন, অনেকে বলে থাকেন সাধারণ বীমা লাইফের তুলনায় একটু সুবিধা, কিন্তু বাস্তবতা তা না। যদিও লাইফের প্রেক্ষাপট অনেক বড়, আর সাধারণ বীমার ইসলামী সাধারণ বীমা যেটা, সেটার ক্ষেত্র ছোট, কিন্তু কার্যক্ষেত্রে গেলে সাধারণ বীমার যে ইসলামী সাধারণ বীমার যে ইন্স্যুরেন্স করে, সেখানে যে নিয়ম, যে আইন এবং অন্যান্য বিষয়, এই সমস্ত কিছুর ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা জটিলতা আছে। যার জন্য, কেননা এখন এটা অবশ্য লাইফের ক্ষেত্র আছে, আমাদের দেশে এখনও কোনো ধরনের শরিয়া ভিত্তিক বিমার আইন জারি হয়নি, অথবা কোনো ধরনের আমাদের আইন প্রয়োগ করা হয়নি, এবং এই ধরনের কাজও এখনও হচ্ছে না। এর মধ্যে কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন আমাদের আইডিয়ারও এর মধ্যে আলোচনা হয়েছে, একজন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আমরা এই দায়িত্বগুলোর ভিত্তিতে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনগুলা বর্তমান নিয়ম অনুযায়ী করতে পারি, তখন আমরা দেখব সাধারণ বীমার ক্ষেত্রে ইসলামী সাধারণ বীমা আমরা অনেক সহজে জনগণের কাছে পৌঁছাইতে পারবো। যেহেতু এটা বাধ্যতামূলক সবাই করতে হয়, সুতরাং এই ক্ষেত্রে আমরা এই সুবিধাটা পাবো। যেহেতু আমাদের এখন আইন নাই এবং আমাদের কোনো ধরনের এই ব্যাপারে বই পুস্তক নাই এবং এই ব্যাপারে জ্ঞান চর্চার মতো তেমন বড় মাধ্যমও নাই, সেই জন্য আমি মনে করব এখনও সাধারণ ইসলামী বিমা সেই পর্যায়ে যায় নাই যে আমরা বলতে পারি সাধারণ ইসলামী লাইফের চেয়েও সাধারণ বিমা অনেক সুবিধাজনক আছে। আমার মত এইটুকু। জি, ধন্যবাদ। এখানে আমি একটু আপনার সাথে সহযোগিতা করি। সাধারণ বীমা ইসলামীকরণের ক্ষেত্রে আসলে এখানে গারার, জুয়া এবং সুদ নেই। যদি সাধারণ বীমা কোম্পানিগুলো শরিয়া সম্মতভাবে বিনিয়োগ করে, তাহলে এখানে পরিপূর্ণভাবে ইসলামী বিধানটা পরিপালন করা সম্ভব। এই ক্ষেত্রে এই কোশ্চেনটার অবতারণা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ নুরুল আলম চৌধুরী সাহেবের কাছে যাচ্ছি। সাধারণ বীমায় প্রিমিয়াম নির্ধারণ করতে হয় টেরিফ ভ্যালুর আলোকে, যার কারণে বিমা শিল্পে যেভাবে কম্পিটিশন বা প্রতিযোগিতা সৃষ্টি হওয়া উচিত ঠিক সেভাবে হচ্ছে না। টেরিফে বেঁধে দেওয়া ভিত্তিতে টেরিফ ভিত্তিতেই আপনাদেরকে কোট করতে হয়। সেদিক থেকে এটা উন্মুক্ত একটা কম্পিটিশন এখানে হচ্ছে না, সম্ভব নয়। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? এখানে ধন্যবাদ আপনাকে। আসলে সত্যি কথা কি, আমরা যারা ইন্স্যুরেন্সে বিমা আহরণ করতেছি, এখানে ট্যারিফের একটা নির্দিষ্ট রেট থাকে বা আছে, এটা এভরিবডি নোস, এটা সর্বজন বিদিত। কিন্তু এটা আমরা অনেকে এটা প্রধান কার্যালয়ের
পাশ কাটিয়ে অত শাখার অনেকে এগুলা করে থাকে, এটা করা সম্পূর্ণ যেটা উচিত না। এটা আমি মনে করি এটা আমাদের সবাইকে এটা কঠোর হস্তে দমন করা উচিত। আমরা যারা এমডি আছি বা আরডিআর এর সাথে বসে, আরডিআরও না হলে বিশেষ করে এটা আমাদের এই মুখ্য যারা কর্মকর্তা, এদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, এদেরই পানশান, ওনারা এটাকে কঠোর হস্তে দমন করা উচিত এবং এটাই প্রতিযোগিতায় থাকা উন্মুক্ত, এটা উচিত না আমার মতে। এটা যেহেতু এখানে এইভাবে রেটের বরখলাপ হচ্ছে, অন্যরা এটা এখানে কম্পিটিশানে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে, এটা এইভাবে করাটা আমাদের উচিত না। এতে করে শাখাগুলো যদি করে থাকে তাহলে আমার কর্পোরেট কালচারগুলো ভেঙে যাচ্ছে। কর্পোরেট যে একটা কালচার থাকে, আমার নীতি নির্ধারণ থাকে, এটা আর হচ্ছে না। জি, ধন্যবাদ আপনাকে। আসলে পারফেক্ট কম্পিটিশনের জন্য আমার মনে হয় উন্নত বিশ্বে যেমন ট্যারিফ নেই, যে যতটুকু সম্ভব কোর্ট করে ব্যবসা হাতিয়ে ব্যবসা প্রতিযোগিতামূলকভাবে নেওয়ার চিন্তা হয়। আমাদের এখানে সেটা হচ্ছে না, আমাদের এখানে শুধু কমিশনের ভিত্তিতে কম্পিটিশনটা হচ্ছে। যাই হোক, আপনি এটা ট্যারিফটা বেড়ে দেওয়া তো আমাদের এই প্রবলেমটা হচ্ছে। জি, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিরতিতে যাওয়ার আমাদের সময় হয়েছে, আমরা একটু বিরতির জন্য যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। আমরা আলোচনা করছিলাম নন লাইফ বিমার ক্ষেত্রে ট্যারিফের বিষয়টা। জনাব মোকাররম দস্তগীর সাহেবের কাছে প্রশ্ন রাখব, ইসলামী সাধারণ বিমার কি কি প্রতিবন্ধকতা আছে বলে আপনি মনে করেন? আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। মানে এটা বলবো আমি যোগ উপযোগী একটা প্রশ্ন। কারণ আমাদের বাংলাদেশে 8টা লাইফ ইন্স্যুরেন্স এবং 3টা নন লাইফ ইসলামীকরণ করার চেষ্টা করতেছে। সেখানে আমাদের প্রথম বাধা হলো এই ধরনের কোনো আইন আমাদের কাছে নাই। যদি আমাদের আমি নন লাইফের কথা বলবো, 3টা প্রতিষ্ঠানের শরিয়া বোর্ড আছে, কিন্তু শরিয়া বোর্ডের কাজ করার মতো ক্ষেত্র আমাদের কাছে নেই। এটার কারণ একটাই, ইসলামী বিমা চলবে যে আইনের দ্বারা। কারণ যদি আইনটাই না থাকে, আমি তাহলে প্রিমিয়াম কীভাবে নেব, আমি প্রিমিয়াম নির্ধারণ করবো কীভাবে, আমি মানুষের রিস্ক নিব কীভাবে, এটা কোনোটাই নেই। যার জন্য আমরা প্রথম বাধা হলো আইনের অভাব, এবং এটার সাথে যেসব আমাদের মধ্যে নীতি নৈতিকতার অভাব আছে, আমাদের জ্ঞানের অভাব আছে, ইসলামিক জ্ঞানের অভাব আছে। ইসলামী বিমা অর্থ কী? কোরআন হাদিস সুন্নাহ ভিত্তিক জ্ঞানের ভিত্তিতে বিমা যেটা বৈধ হবে সেটাই ইসলামী বিমা। কিন্তু সেই সম্পর্কিত জ্ঞান আমাদের, যারা আমরা এখন ইন্স্যুরেন্সে মার্কেটিংয়ে আছি অথবা বিভিন্ন দায়িত্বে আছি, তাদের সেই সম্পর্কিত জ্ঞানও পর্যাপ্ত নাই, এবং এই ব্যাপারে আমাদের পর্যাপ্ত কোনো বইও নাই। সুতরাং আমি যেটা মনে করব, সর্বপ্রথম যে সরকার একটা উপযুক্ত আইন তৈরি করতে হবে, যে আইনের মাধ্যমে ইসলামী বিমাগুলো চলতে পারে। যেমন আপনি দেখেন, আমরা ইন্স্যুরেন্স কোম্পানি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মানে 2.5 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে আমরা রিজার্ভ রাখি, এটা তো সুদ হয়ে যাচ্ছে। কারণ তার যেহেতু আমার আইন নেই, সুতরাং আমরা ওখান থেকে সুদ নিচ্ছে, তাহলে এটা ইসলামী বিমা কীভাবে হলো? এটা অনেকে প্রশ্ন করেন, আমরা তার সঠিক জবাব দিতে পারি না। এবং তখন আমরা বলি, ইনশাল্লাহ যদি সরকার আমাদেরকে ইসলামিক আইন দেয়, তবে আমরা চেষ্টা করব 100% ইসলামী বিমায় চলে যাওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মোকাররম দস্তগীর সাহেব আপনাকে। যে আমাদের আলোচনায় উঠে আসলো যে বাংলাদেশে ইসলামী বিমা পরিচালনার উপযোগী কোনো আইন নেই, এটা ওনার দৃষ্টিতে প্রথম প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা দূর হলে অন্যান্য প্রতিবন্ধকতাগুলো দূর হবে ইনশাল্লাহ। আমি মোহাম্মদ নুর আলম চৌধুরী সাহেবের কাছে আসছি। আমরা দেখছি যে সাধারণ বিমায় যে পরিমাণ বিজনেস হচ্ছে, প্রিমিয়াম আহরণ হচ্ছে, সেই তুলনায় লভ্যাংশের পরিমাণটা কম হচ্ছে। এটার কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ, আপনার সুন্দর প্রশ্ন। আসলে লাভ না করলে তো কোম্পানির মালিকগণ বা আমরা দেশের অর্থনৈতিক চাঙ্গা হবে না, অর্থনৈতিক ইকোনমিক সেক্টর ডেভেলপ হবে না। তো এখানে মেন কারণটা হলো আপনার কিছু আনসিন বিরাজমান, আনহেলদি কম্পিটিশান, এইসব কিছু মিলিয়ে আমাদের। আর তাছাড়া কমিশন প্রথা, এখানে যে জিনিসটা লাগামহীন, এটা এভরিবডি নোস, আপনিও জানেন। এগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে আমার মনে হয় প্রফিট অনেক বেড়ে যাবে। তো সুতরাং এগুলা আমি মনে করি আমরা আইডিআরএ বা বিআইএ এবং আমরা এমডিস ফোরাম, এগুলো মিলে যদি আমরা
স্ট্রংলি কোনো ভূমিকা পালন করি, তাহলে এটা ওভারকাম করা কিছু না, অতি শীঘ্রই আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। যে ধন্যবাদ। আমরা ওনার আলোচনায় যেটা আসলো সেটা হলো প্রিমিয়াম বেশি জমা হলেও আনএথিক্যাল এবং আনফেয়ার কম্পিটিশনের কারণে লভ্যাংশে এটা কম হচ্ছে এবং জাতীয় অর্থনীতিতেও আমরা এটা কোনো ভূমিকা রাখতে পারছি না। ধন্যবাদ। আমি দ্বিতীয় প্রশ্নে জনাব মোকাররম দস্তগীর সাহেবের কাছে জানতে চাইব যে বাংলাদেশে কেউ কেউ বলে যে ইসলামী বীমার পরিচালকগণ ইসলামী আদর্শে অনুপ্রাণিত নন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত নন এবং ব্যক্তিগতভাবে ইসলামী জীবনযাপনে অভ্যস্ত নন, তারা কি ইসলামী ইকোনমিক্সের ইন্স্যুরেন্সের এই ধারাটাকে ইসলামীকরণের জন্য আন্তরিকভাবে কাজ করবে? এটা কি একটা প্রতিবন্ধকতা নয়? আপনার মন্তব্য কি? সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি আমাদের দেশে যখন ইসলামী বিমাটা চালু করে 1999 মেনলি এই টাইমে হয়েছে। তাদের মধ্যে আমাদের কিছু ভালো উদ্যোক্তা যারা ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা ইসলামিক ইন্স্যুরেন্সগুলো চালু করার জন্য ভূমিকা অর্জন করেছেন। কিন্তু বাকি ডাইরেক্টর যারা আছেন তাদের সবাই তার আমি ইসলামী বিমা চালু করব যাতে এই দেশে শরিয়া ভিত্তিক আইন চলে, শরিয়া ভিত্তিক বিমা চলে, এই উদ্দেশ্য নিয়ে ঠিক করেছেন এটা আমি বলতে পারবো না। কারণ ওনাদের অনেকে আছেন, ওনারা সম্মানিত ডাইরেক্টর, আমি ওনাদেরকে খাটো করার জন্য বলছি না, হয়তো ওনারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি এই বিমাগুলো করেন নাই, ওনারা করেছেন হয়তো বা, এটা আমার ধারণা, যে যেমন ইসলামী ব্যাংক ইসলামিক নামকরণ করার ক্ষেত্রে বাংলাদেশে 1 নম্বর ব্যাংক হয়ে গেছে, হয়তো এই ধরনের ইসলামিক নামকরণ করে যদি আমরা কোনো বিমা চালু করি তাহলে আমরা এই সুবিধাটা পাবো, প্লাস ইসলামী ব্যাংকের ব্যবসাগুলো পাবো, যার উপর ভিত্তি করে ইদানিং কয়েকটা নন কনভেনশনাল ইন্স্যুরেন্স কোম্পানিও ইসলামিক নাম দিয়ে উইং খুলেছে, এটি তার প্রমাণ। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আসলে ওনার কথায় উঠে আসছে যে যারা ইসলামী বিমা কোম্পানি প্রতিষ্ঠা করেছে ওনাদের অনেকেরই ব্যক্তিগতভাবে এবং ইসলামী জীবন আদর্শে বিশ্বাসী না হয়েও শুধুমাত্র ব্যবসায়িক কারণে ইসলামটাকে ব্যবহার করছে। আমরা এই বিষয়টাও কর্তৃপক্ষের দৃষ্টিতে আনবো ইনশাল্লাহ। আমি জনাব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী সাহেবের কাছে জানতে চাইব, বাংলাদেশে যেই পরিমাণ বিজনেস ভলিউম রয়েছে, অনেকেই মনে করে সেই ভলিউমের তুলনায় বিমা কোম্পানির সংখ্যা বেশি, যার কারণে আনইথিক্যাল এবং আনফেয়ার কম্পিটিশন সৃষ্টি হয়েছে। আপনার মন্তব্য কি এক্ষেত্রে? এখানে তো আমার যে জিনিসটা হলো, যেটা আমি আগে বলেছিলাম, এখানে ওই যেটা আপনিও বলেছেন আনফেয়ার, আনইথিক্যাল, ইমোরাল যেগুলোই বলি, এই জিনিসগুলো কোনোটাই আমাদের এখানে নেই, আমরা এখানে নেই। আমরা কোনো সতর্কতাও অবলম্বন করি না ব্যবসার ক্ষেত্রে। রিইন্স্যুরেন্সের ফলো করা হয় না, কারণ বিমা তো হইল রিস্ক। এটা যদি আমি সমাধান না করতে পারি বা এই টেরিফগুলো আমি যদি ভায়োলেশন করি তাহলে আমার এটা প্রবলেম হয়ে যায়। সুতরাং এগুলো যদি আমি করতে পারি তাহলে আমার আর এই অসম প্রতিযোগিতাগুলো থাকবে না, যদি আমি ওইদিকে অ্যাডপ্ট করতে পারি আর কি। আমি বিশেষ করে যে জিনিসটা আগে আনইথিক্যাল এবং আনফেয়ার যেগুলো হচ্ছে, এগুলো যদি ওভারকাম করতে পারি তাহলে আমাদের আর এই জিনিসগুলো থাকবে না। এটার সাথে আমি একটু যোগ করতে চাই। শিওর। আপনি সুন্দর কথা বলেছেন যে বাংলাদেশের যে মার্কেট প্রেক্ষাপট, সেখানে দেখা যায় আমাদের 79টা ইন্স্যুরেন্স কোম্পানি লাইফ নন লাইফ মিলে, নন লাইফে আছে 46টা সাধারণ বীমা সহ, অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেটা হল 100 কোটির দেশ, আমাদের তুলনায় 100 কোটি, মানে আমরা যে ব্যবসা করি তার 100 গুণ বেশি তাদের ব্যবসা হয়, কিন্তু তারপরে দেখা যায় ওদের দেশে এই যে ইন্স্যুরেন্স সাধারণ বীমা হলো, মানে জেনারেল ইন্স্যুরেন্স হলো সম্ভবত 24টা। তাদের এত বড় মার্কেট হওয়ার পরও এই ব্যাপার, যেমন তাদের একটা, যেমন রিলায়েন্স ধরেন, ইন্ডিয়ান রিলায়েন্স, তার দেখা যায় যে ফেড অফ ক্যাপিটাল হলো 350 ইন্ডিয়ান রুপি। আর আমাদের দেশে আমাদের সাধারণ একটা ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা যদিও বলি 100 কোটি রুপি আমরা ধরে রেখেছি, কিন্তু ফেড অফ ক্যাপিটাল কত? তো সুতরাং উনি যেটা বলছেন আমি সেদিকে যাচ্ছি। আমাদের দেশে আমি মনে করব যত পরিমাণ মানুষ এবং মার্কেট, সেই তুলনা মার্কেট আমাদের ইন্স্যুরেন্স অনেক বেশি, যার জন্য আনহেলদি কম্পিটিশন সবই হয়েছে এই কারণে। যার ব্যবসা কার ব্যবসাকে টেনে নিয়ে যাবে। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেকক্ষণ কথা বললাম, একটু বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আমরা একটু বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবার ফিরে আসব, আপনারা আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আমরা আপনাদের কাছে আবার ফিরে আসলাম। আমরা এই পর্যায়ে জনাব মোকাররম দস্তগীর সাহেবের কাছে জানতে চাইব যে উনি ওনার উত্তরে বলেছেন যে বাংলাদেশে ইসলামী বীমা আইন না থাকাতে ইসলামী বীমা কোম্পানিগুলো শরিয়া ভিত্তিক ইসলামী বীমা পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছেন। ইসলামী বীমা আইন প্রবর্তনের জন্য আপনার কোম্পানির কী ভূমিকা ছিল একটু বলবেন প্লিজ। প্রথম কথা হলো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের যে ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি একটা শরিয়া বোর্ড করেছে এবং সেখানে আমাদের আলহামদুলিল্লাহ যিনি চেয়ারম্যান আছেন ওনার ওইখান থেকে ইচ্ছা এবং সততার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি ওনাকে দেখেছি যে উনি চেষ্টা করেছে, বলেন যে ইন্স্যুরেন্স কোম্পানির লাভ দিয়ে আমি চলি না, আমি চাচ্ছি জনগণের সেবা করতে। ইসলামিক ইন্স্যুরেন্সের মূল থিম যেটা জনসেবা, আপনি দেখেন ইসলামের বাইরে যত ইন্স্যুরেন্স আমি লাভ করব জনসেবার মাধ্যমে, ঠিক। সুতরাং সেই হিসাবে আমাদের ইসলামে একটা শরিয়া বোর্ড রয়েছে। তাছাড়া এর মধ্যে আইডিআরের যে প্রতিনিধি বা মেম্বারের কাছে এই দায়িত্ব দেওয়া হয়েছে, ওনার সাথে আমার একটা বৈঠক হয়েছে, সেখানে আলোচনা হয়েছে এটা কিভাবে আমরা আমাদের আইনগুলো প্রয়োগ করার জন্য কাজ করতে পারি। উনি কিছু ড্রাফট তৈরি করেছে এবং বলেছেন এগুলো আমাদের কাছে দিবেন, দেওয়ার পর আমরা যদি এটা ওকে করি তখন হয়তো এটা আমাদের অর্থ মন্ত্রণালয়ে এবং আইন প্রয়োগকারী জায়গায় পাঠানো হবে, সেই সব হয়তো আইনটা সংশোধন করে নতুন করে। কেন 2010 সালে কিন্তু একটা ক্লজ লাগানো হয়েছে ইসলামী বীমা সংক্রান্ত, কিন্তু সেইখানে আইনটা কী হবে সেটা নাই। এই জন্য যেটা আমি বললাম, যেমন বাংলাদেশ ব্যাংকে যদি আমি 2.5 কোটি রাখি, এটা আমার সুদ হচ্ছে, এটাকে যদি বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের বন্ড ইস্যু করি, ইসলামী বন্ড ইস্যু করি, আমাদের কাছে দেয় এটা ইসলামিক হয়ে যাবে। মানে শুধু আইনটা চেঞ্জ করা, আপনি এটা জমা রেখেছেন আমরা সুদভিত্তিক, আমি এটাকে বন্ডে ইসলামীকরণ করবো কীভাবে, ইসলামী বন্ডের মাধ্যমে আমি এই টাকাটা রাখবো, লাভটা আমার মধ্যে ভাগ করে নেব, এটা। সুতরাং আমরা সেইভাবে চেষ্টা করছি। জি, ধন্যবাদ জনাব মোকাররম দস্তগীর। আমি মোহাম্মদ উলাম সদ্দি সাহেবের কাছে আসবো। যে মানুষ বলে থাকে সাধারণ গ্রাহকরা এবং বিমা সেক্টরে চালুও রয়েছে যে বিমা কোম্পানিগুলো দাবি পরিশোধের ক্ষেত্রে গড়িমসি করে, প্রপারলি দাবি পরিশোধের প্রতিবন্ধকতা দেখায়। আসলে কি দাবি পরিশোধে এরকম কোনো প্রতিবন্ধকতা আছে বা এটা দেরি হচ্ছে, আপনার দৃষ্টিতে কি মনে হয়? এটা আসলে অনেক সময় এগুলো দেরি হতো, তবে ইদানিং আমাদের আইডিয়ারে হওয়ার পরে এগুলো এখন আগে থেকে অনেক কম হয়ে গেছে। তবে এখানে প্রতিবন্ধকতা কিছুটা আছে, কিছুটা, সেটা আমি বলবো না যে নেই। সেটা হলো যেমন একটা ক্লেম যখন হচ্ছে তখন ক্লায়েন্ট কিন্তু আমাকে প্রপার ডকুমেন্টস ঠিকমতো দিচ্ছেন না, টাইমলি আমাকে দিচ্ছেন না প্রপার ডকুমেন্টস। ক্লেম সংক্রান্ত ক্লেম রিলেটেড যে কাজগুলো আছে, যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করার কথা উনি সেটা প্রোভাইড করতেছেন না ঠিক টাইমে, এটাও একটা কারণ আছে। আরও প্রতিবন্ধকতা আছে এখানে, আমরা যে প্রপোজাল ফর্ম ঠিকমতো ফিল আপ করতেছি না অনেকে, এটা আমাদের আনস্কিল ম্যান পাওয়ারের জন্য। আমি মনে করব ইন্স্যুরেন্স ক্ষেত্রে এখন স্কিল এবং টেকনিক্যাল ম্যান পাওয়ার, এক্সপার্ট হ্যান্ড এখানে নিয়োগ দেওয়া উচিত। এছাড়া আরও প্রতিবন্ধক আছে, যেমন আমি সেটা বলতে গেলে এসবিসি দেখেন আমরা বছরের পর বছর বড় বড় ক্লেমগুলো পেন্ডিং অবস্থা থাকে এসবিসিতে, এটাও কিন্তু আমাদের জন্য বিরাট প্রতিবন্ধকতা, যার জন্যটা আমরা ওভারকাম করতে পারতেছি না। তবে মোদ্দা কথা হলো আগের মতো সেই দিন নেই, এখন প্রতিবন্ধকতা কিছুটা কমে আসছে এবং ক্লেমও ঠিকমতো দেওয়া হচ্ছে, আমরাও দিচ্ছি। ভাইয়ের কথায় যোগ করে আমি দুইটা কথা বলি, এই ক্ষেত্রে সময় থাকবে, সময় বেশি নেই, এক কথা বলছি, সেটা আপনি সুন্দর কথা বলছেন, কিন্তু এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধক যেটা, আমি কয়েকটা ক্লেম হ্যান্ডেল করে দেখেছি, আমি পার্টিদের কাছ থেকে কাগজ পাচ্ছি না, শেষ 5 বছর হয়ে গেছে, আমি এখন চিঠি দিয়েছি আপনার এই ক্লেমটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হচ্ছে, এখন সে 2-3টা কাগজ দিচ্ছে, সে কি বলে, যেহেতু ফায়ার ব্রিগেডের যে রিপোর্ট এটার জন্য টাকা খরচ করতে হয়, সেই জন্য সেইটা দিতে পারছে না। ধন্যবাদ। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। সংক্ষেপে আমি মোকাররম দস্তগীর সাহেবের কাছে জানতে চাইব, ইসলামী বীমা বিকাশে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি সংক্ষেপে এইটুকু বলবো, প্রথম কথা আমার একটা আইন করা উচিত যাতে ইসলামী বীমা বিকাশ করা যায়। ওই আইনের আওতায় যখন আসবে এবং আইনে আমার যে ক্লজগুলো থাকবে এইটার উপর ভিত্তি করে আমার যে অফিসার তারা শিক্ষা অর্জন করবে, করে তখন মার্কেটে ছড়িয়ে পড়বে ইসলামী বীমার জন্য। কারণ ইসলামী বীমা অনেকগুলো সুবিধা আছে। প্রথম কথা হলো আমরা পারস্পরিক শেয়ার ভিত্তিতে
কাজ করছি, আমি শরিয়া মানছি, আমি ইসলাম মানছি, আমার সব দিকে কাজ হচ্ছে, প্লাস লাভটা যখন বন্টন হবে জেনারেল যে ইন্স্যুরেন্স যারা পলিসি গ্রহীতা যখন তারা দেখবে যে ভালো লাভ পাচ্ছে তারাও তখন এদিকে উদ্যোগী হয়ে যাবে, যেটা আমাদের তখন আর আমাদের প্রচার করা লাগবে না, বরং তারা আমাদের ইসলামী বিমার উপকারিতা দেখে তারা সবাই ঝাঁপিয়ে পড়বে এদিকে। জি, ধন্যবাদ জনাব মোকাররম দস্তগীর। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে ইসলামী বীমা এবং পাশাপাশি প্রচলিত বীমা নিয়ে আমরা আলোচনা করলাম। আলোচনায় যেটা উঠে আসলো যেটা কোম্পানির আধিক্য এবং ইসলামী বীমা প্রতিষ্ঠানের জন্য বীমা আইন এখানে নেই এবং ইসলামী বীমার উপযোগী আদর্শিক জনশক্তি এখানে কম আছে এবং সর্বোপরি আইডিআরের যে পরিমাণ ইসলামী বীমার জন্য অবকাঠামো তৈরি করা দরকার সেটা গঠন হয়নি। আমরা এশিয়ান টেলিভিশনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়গুলো জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের অতিথিদেরকে ওনাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকবৃন্দকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।